Serangsani fungni damchisa tama jorawo Kailasahar Cpim bekaste tangnogo kaisa kokthum সম্মেলন সংখ্যাজাখা কৈলাসহর বিধানসভা অ্যাসেম্বলিনি MLA রিটায়ারমেন্ট আলি 2018 বিশিনি সিমি 2023 বিশি জরা ব MLA 응মানি ইয়াগুলো তামা হামগ্রাই খ্লাইকা আবুনি রিপোর্ট কার্ডটি সাউরিখা তেই ব শাখা আং MLA 응মানি ইয়াগুলো সিনি বদল ফান্ন কৈলাসহর লুকুরগনি হামসামুনি বাগৈ তেই আং কেবংনে বদলনি MLA 응মানি বাগৈ আবুনি বাগৈ আং যে মানসা কৈলাসহরনি হামগ্রানি বাগৈ আং বিধানসভা kok shaka tei hambai yafarka Kailasahani lukurokno babaisa bukhangni faising tei bono sungmung shungka 2023 Bidhansabha chongmariwo nung haino hai Kailasahari Bidhansabha wo batai finaida hwnei MLA Ali Shaka tomungna ano bodolni faising tei barjari khe ang abono gosuina hanai hini shaka koktoma thumnai rok MLA no sungmung shungka tomungno norokni alliance ni bukhaktei Kailasahari Bidhansabha Assembly ni bukhaktei engei nung KOKPIN naida hwnei shungka bokok phirogoi shaka tomungna ano bodoni phasingtei dagi mungdikhe ang abono bo gosu na hanai tei ang bodoni permission na hariyawi samung khlaiya hwnei koktoma thunai rokno srai ke sawai khnarika MLA Ali বিদেশের ছেলে হিসেবে আপনাদের ঘরের ছেলে হিসেবে আমাকে বলবেন আমি আপনাদের কথাগুলো আমার দিক থেকে যে জায়গাতে পৌঁছানো সম্ভব সেগুলো পৌঁছানোর চেষ্টা করব আপনাদের হয়ে কথা বলার চেষ্টা করব 5 বছর সেই সুযোগটা আপনারা দিয়েছিলেন সেই সুযোগটাকে আপনারা দিয়েছেন বলেই আমার কথা বলার সুযোগ হয়েছে তার জন্য আমি কৈলাসহরের সমস্ত অংশের মানুষের কাছে কৃতজ্ঞতা আবার প্রকাশ করছি এবং আপনাদের এই সাহায্য এবং আপনাদের এই সহযোগিতা আমার আগামী দিনের পথ চলায় সহায়ক হবে সেই আবেদন আপনাদের প্রতি আমি রাখছি সবাইকে হয়ে গেছে আমাদের অনেকগুলো পোলিং বুথ অফিস আমরা উদ্বোধন করেছি এটা করেছি নির্বাচনে আছে তার জন্য আমাদেরকে করতেই হবে এবং পার্টি যদি এটা সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করব না এটা আলাদা বিষয় কি মনে করেন আগামী দিনে এখানে জোট প্রার্থী যে জয় নিয়ে মানুষ এই যে বর্তমানে বিজেপি আইপিএফটির জোটের সরকার রাজ্যের মধ্যে চলছে তার কাজকর্মের প্রতি যারা তাদেরকে ভোট দিয়েছিলেন তার বেশিরভাগ অংশই তাদের প্রতি সন্তুষ্ট তো স্বাভাবিক কারণে মানুষ চাইবেন রাজ্যে একটা বিকল্প সরকার তৈরি হোক আর আমাদের তো স্লোগানই একটাই আছে যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আমরা বিভিন্ন রাজনৈতিক দল নেতৃত্বরা আমরা আমাদের বক্তব্যগুলো মানুষের কাছে উপস্থিত করতে পারি কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার সিদ্ধান্ত মানুষ তাদের নেবেন এবং আমরা স্লোগানই আছে আমার ভোট আমি দেবো যাকে খুশি আমার পছন্দের প্রার্থীকে দেবো নিশ্চিতভাবে আমাদের দিক থেকে এ ধরনের দায়িত্ব যেটা আসবে আমরা আমাদের কথা বলবো সিদ্ধান্ত নেওয়ার একটি যদি আপনি কৈলাসহর বিধানসভা কেন্দ্রে সেক্ষেত্রে আপনার কি প্রত্যাশা গতবার থেকে আপনার শতাংশ কি পর্যন্ত বাড়বে এবং যদি জোট না হয় তাহলে আপনার প্রধান প্রতিপক্ষ কাকে মনে করছেন দেখুন আমি প্রথমত আমি মনে করার এখানে কিছু নাই পার্টি যদি সিদ্ধান্ত নেয় যে এখান থেকে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে এখান থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করব বা আমাদের পার্টি থেকে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে কারণ এই পরিস্থিতি তৈরি হলে পরে এই কথাগুলোর উত্তর দিতে হবে এর আগে আমি এই মুহূর্তে দিতে পারছি না কারণ এই ধরনের পরিস্থিতি আসুক তা যদি আসে তৎকালীন সময় জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেওয়ার কিছুদিন আগে পূর্বাতন নির্বাচনী এলাকায় আপনাদের প্রচারে বা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে বাধার সম্মুখীন বলতে আমাদের এখানে ফ্ল্যাগ লাগিয়েছিল আপনারা জানেন কেস মামলা হয়েছে আমরা এখানে থানা থেকে ঘেরাও ডেপুটেশন দিয়েছি ফ্ল্যাগ নষ্ট করেছে গত পরশুদিন আমাদের কিছু ফ্ল্যাগ নষ্ট করেছে এগুলো তো দুষ্কৃতীদের ঘটনা আমরা এদের জন্য কোনো সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বদের দায়ী করি না তখনও বলিনি আজকেও বলছি যে এ ধরনের কিছু অতি উৎসাহী কর্মী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে এ সমস্ত অতি উৎসাহী কর্মী যারা আছেন যাদের কারণে উচ্ছৃঙ্খলতা তৈরি হয় তাদেরকে যাতে কিভাবে দমন করা যায় তার দায়িত্ব রোষস্ব রাজনৈতিক দলের নেতৃত্বের উপরে বর্তায় তারা সেটা করবেন আমার বিশ্বাস প্রশাসনিক ভূমিকা নিয়ে আপনি কি ভাবেন প্রশাসনিক ভূমিকা বলতে এই সময়ের মধ্যে আমাদের কৈলাসহর বিধানসভা এলাকার কথাই যদি বলি প্রশাসনের তরফ থেকে তো আমি যা এখন পর্যন্ত যা দেখছি তারা তো ভালোভাবেই কাজ করবার চেষ্টা করছেন তো সময়ের সাথে আজকের সাথে তো কালকে কি হবে আমি আজকে অ্যাডভান্স বলতে পারি না আজকে পর্যন্ত যেটা দেখছি যে প্রশাসন মোটামুটি ভালোভাবেই কাজ করবার চেষ্টা করছে নির্বাচনের বলা যায় হাতে গোনা কয়েকদিন বাকি রয়েছে সেই ক্ষেত্রে জোট প্রার্থী বা এককভাবে লড়াই হবে এখনো সিদ্ধান্ত হয়নি সেক্ষেত্রে কি বিভিন্ন এলাকায় বিধানসভা এলাকায় বা অন্যান্য এলাকায় প্রচারের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে বা সময়টা দেখুন আমরা যে রাজনৈতিক দল করি আমাদের তো এই কাজটা তো শুধুমাত্র নির্বাচন ঘোষণা হবে তারপরে পার্টি নির্বাচনী কাজকর্ম শুরু হবে এমনটা না আমরা 365 দিনই মানুষের সঙ্গে থেকে কাজ করবার চেষ্টা করি আমিও তো তোমাকে যে রাজনৈতিক দল করি কাজেই এটা সময় খুব বেশি একটা ফ্যাক্টর এমন কিছু না কারণ আমরা তো সবসময় মানুষের সঙ্গে থেকে কাজ করি এবং এটা আমরা একটা টিম ওয়ার্ক করবার চেষ্টা করি পার্সোনালি এখানে পারফরমেন্সের খুব বেশি গুরুত্ব সেখানের মধ্যে তাকে আমরা টিম ওয়ার্ক করি তো এটা খুব একটা বেশি ফ্যাক্টর বলে আমি অন্তত ওকে মনে করি বেতার কথাগুলো রাজ্য বিধানসভার অন্দরে পৌঁছানোর
তো যেহেতু নিজেদের আমার যে দলের থেকে নির্বাচিত আমাদের গভর্নমেন্ট রাজ্য সরকার চালাচ্ছে না, কাজেই সবকিছু আমার কথার উপর নির্ভর করছে না। তারপরও সরকারের দৃষ্টিতে বিভিন্ন বিষয়গুলো নিয়েছি এবং কিছু কিছু ক্ষেত্রে রাজ্য সরকার সেখান থেকে পজিটিভ উদ্যোগ নিয়েছেন। আমি দেখেছি এক দুটো বিষয়ে পজিটিভ উদ্যোগ নিয়েছেন। আমাদের এই সন্তৈল সুনামারা যে ব্রিজ হচ্ছে, এই ব্রিজটা 2017 সালের ডিসেম্বর মাসে RIDF প্রকল্পে নাবার্ডের কাছে রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছিল। সেই ব্রিজের অনুমোদনটা 2018 সালের জানুয়ারি মাসে সেখানে তার অনুমোদনটা আছে। পরবর্তী সময় প্রায় 2 বছর এই ব্রিজের কাজ শুরু হওয়ার জন্য প্রায় 2 বছর সময় নিয়ে নেওয়া হয়। সেখানের মধ্যে আমরা খোঁজনগর দিলাম, ঠিক আছে, চিফ ইঞ্জিনিয়ার বলছেন যে আমরা যখন টেন্ডার আমরা বাইরে বের করছি তখন সেখানে কোনো বিডার সেখানের মধ্যে আসছেন না, টেন্ডার দিচ্ছেন না, এমন করতে করতে 2 বছর সময় যায়। না হলেই ব্রিজটার কাজ ইতিমধ্যে শেষ হয়ে যেত। এই বিষয়টা আমি রাজ্য সরকারের নজরে সেখানের মধ্যে নিয়ে এসেছি। এছাড়া আমাদের কৈলাসহর থেকে রাঙ্গাউটি রাস্তা থেকে শুরু করে নানা বিষয় যেগুলো সবগুলো আর বিস্তৃত করে আমি আপনাদের সামনে বলছি না, সেই কাজগুলো আমি রাজ্য সরকারের তরফ দৃষ্টিতে নেওয়ার চেষ্টায় সময় গভর্নমেন্ট এখানে চম্বল ফার্টিলাইজার এবং ONGCর সাথে একটা মৌস্বাক্ষরিত করেছে। 5,000 কোটি টাকার একটা প্রজেক্ট হবে। সেখানে 90:10 চম্বল ফার্টিলাইজার এবং ONGC 90% শেয়ার থাকবে, স্টেট গভর্নমেন্টের 5% এই 10% শেয়ার, মানে 500 কোটি টাকার শেয়ার সেখানের মধ্যে থাকবে। এবং তার জন্য তারা জায়গা নির্ধারণের জন্য টাটা কনসালটেন্সিকে তারা দায়িত্ব দিয়েছিলেন। টাটা কনসালটেন্সি যে তারা সেখানে পর্যবেক্ষণ করে যে রিপোর্ট দিয়েছেন যে আমাদের মনোনদীর দুপাশ সত্রমিয়ার হাওয়ার এবং আমাদের যে সোনামুখী বাগান আছে যে কোনো জায়গাতে সেটা করে যেতে পারে। পরবর্তী সময় ONGC গ্যাসের অপূর্ণতা দেখে সেখান থেকে পিছিয়ে যায়। তো তার নিরিখে এবং এই যে কথাগুলো আমি বলছি এটা কিন্তু এই বিধানসভার সময়ে প্রশ্নোত্তর পড়বে যে আমাদের লিখিত উত্তর দিয়েছে রাজ্য সরকার। এই কথাগুলি আমি এখানে বন্ধে বলছি যে কি উদ্যোগ নেওয়া হয়েছিল গ্যাস কারখানা তৈরি করার জন্য। এই তাদের দেওয়া উত্তর থেকে কাগজ থেকেই সেই কথাগুলো আমি বলছি এখানে, মানে আমরা তুলে ধরি বিধানসভার মধ্যে। পরবর্তী সময়ে আজ পর্যন্ত 5 বছরের মধ্যে গ্যাস ভিত্তিক সার কারখানা করবার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিতে নেওয়া বা তাদের দিক থেকে কোনো উদ্যোগ খুব বেশি সেখানের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এছাড়া আমাদের এই কৈলাসহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ, পানীয় জল, নানান যে সমস্যাগুলো, দৈনন্দিন সমস্যাগুলো আছে, বৈদ্যুতের সমস্যা আছে, নানান রকমের সমস্যাগুলো আছে। যখন যে বিষয়গুলো আমি নানান জনকে বলেছিলাম যে আপনাদের যদি মনে হয় যে কোনো বিষয় রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়ার প্রয়োজন আছে আমাকে সেই বিষয়গুলো বলবেন। এবং আপনাদের সাংবাদিকদের অনেককেও আমি বলেছিলাম যে যদি মনে করেন আমার দ্বারা এই বিষয়গুলো অ্যাসেম্বলির ভেতরে নিয়ে পৌঁছানো দরকার আপনারা বলবেন। এবং আমাদের বেশ কিছু মানুষজন যারা আমাদের পার্টি, যে পার্টির থেকে আমি নির্বাচিত, এই পার্টিও করেন এমন 1-2 জন মানুষ আছেন যারা আমাকে বলেছিলেন বিভিন্ন সেই বিষয়গুলো বিধানসভার মধ্যে তোলা দরকার। আমি সেই বিষয়গুলো তুলেছি, তার কি উত্তর এসছে অটোমেটিক আমি তাদের কাছে সেই উত্তরের কাগজগুলো পৌঁছে দিই। দেখুন, আমি একটা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রাজনৈতিক দলের একজন সদস্য। আমার পার্টি আমাকে যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্বই পালন করবার চেষ্টা করবো। পার্টি গত নির্বাচনে বা তার আগের নির্বাচনে আমাকে কৈলাসহর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য দায়িত্ব দিয়েছিল। 13 সালের নির্বাচনে অল্প ব্যবধানে 485 ভোটের ব্যবধানে আমি হেরে যাই। তারপরও হেরে যাওয়া মানে তো এই না যে মানুষের পাশে থাকবো না, চেষ্টা করেছি। 18 নির্বাচনে পার্টি আবার সেই দায়িত্ব আমাকে দিয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি আমার দিক থেকে সর্বোচ্চ যাতে মানুষের স্বপ্ন আশাগুলোকে পূরণ করতে পারি। এবারকার তো এইসব নির্বাচনে পার্টি যদি আমাকে এই ধরনের কোনো দায়িত্ব দেয় নিশ্চিতভাবে পালন করব, বা অন্য কোনো দায়িত্ব যদি আমাকে দেয় আমি সেই দায়িত্ব পালন করবার চেষ্টা করবো। যদি এই কেন্দ্রে জোট প্রার্থী হিসাবে কংগ্রেস প্রার্থীকে এখানে ঘুরে দাঁড়ানোর জন্য দল সিট ছেড়ে দেয়, সেক্ষেত্রে আপনি কি জোট প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি প্রচার? আমার পার্টি যেভাবে আমাকে নির্দেশ দেবে আমি সেটাই পালন করার চেষ্টা করব। আমি যেহেতু কমিউনিস্ট পার্টি করি, আমার ব্যক্তিগত এখানে আলাদা কোনো মত থাকতে পারে না। পার্টি যেভাবে সিদ্ধান্ত দেবে, যে দায়িত্ব দেবে সে দায়িত্বই আমার দিক থেকে পালন করার চেষ্টা করব। গত পরশুদিনও আপনার সমর্থনে ভোটে জয়যুক্ত করার আহ্বান রেখে মিছিল হয়েছে, বাজার সভার মতো হয়েছে। সেক্ষেত্রে কি এই বাজার সভা বা এই মিছিলের ক্ষেত্রে আপনার বা আপনার দলের অনুমতি ছিল? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে জুটের একটা কাজ প্রক্রিয়া চলছে, সেখানের মধ্যে কথাবার্তা চলছে। আনুষ্ঠানিকভাবে জুট হবে সেটা বলা হয়েছে, কে কোন আসনে দাঁড়াবে সেটা কিন্তু স্টিল নাও যে দুটো রাজনৈতিক দলের মধ্যে কথাবার্তা বা 3টার মধ্যে কথাবার্তা চলছে তারা কিন্তু কোনো জায়গাতে এখনো আর প্রার্থী ঘোষণা করেনি। ব্যক্তি বিশেষ যেটা করতে পারেন তারা আলাদা, অতিরিক্ত উৎসাহ থেকে। আমাদের পার্টির তরফ থেকে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের এখানে মামার নাম ধরে এভাবে স্লোগান দিয়েছে আমার জানা নেই, তবে স্বাভাবিক কারণ নির্বাচন আসন্ন, আমাদের দাঁড়াবে না কে দাঁড়াবে এটা পরের বিষয়। যদি প্রার্থী ঘোষণা হওয়ার পুরো বোঝা যাবে, তার আগে আসন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে মিছিল করাটাই স্বাভাবিক। এবং আমরাও তো সভা সমিতি করছি, যদি পার্টি যদি এটা এরকম কোনো সিদ্ধান্ত নেয় তখন তারপর সে বিষয়ে চিন্তা করা যায়। উত্তর হীরাচড়া কালী মন্দিরের কমিউনিটি হল নির্মাণ
কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের কম্পিউটার রুম, এই রুম নির্মাণ, সিনাতপুর কবরস্থান সংলগ্ন জানাজার নামাজের মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ, টিপরবাড়ি টিলা কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ইসবপুর ফকিবিল মোকামের বাউন্ডারি ওয়াল নির্মাণ, দলিয়ারকান্দি মসজিদের পাশের পুকুরঘাট নির্মাণ, বনগাঁও মসজিদের পাশে পুকুরঘাট নির্মাণ, লক্ষ্মীপুর শিবশক্তি কালী মন্দিরের কমিউনিটি হল নির্মাণ, এ ধরনের অনেকগুলো মাগুরুলি কালী মন্দিরের সিঁড়ি নির্মাণ, এছাড়াও আরো 9টা জলের ট্যাঙ্ক আমরা করে দিয়েছি। এখানের মধ্যে আমরা 70 জন যারা টেইলারিং ব্যবসার সাথে যুক্ত, এমন 70 জন বেনিফিশিয়ারি আছেন যারা দোকানে কাজ করেন অথবা নিজস্ব দোকান রয়েছে কিন্তু তার মেশিনের অভাবে উনি কাজ করতে পারছেন না। আরো অনেক বেশি মানুষকে সাহায্য করতে পারলে ভালো ছিল, কিন্তু আমাদের এই সময়ের মধ্যে আমি 70 জনকে সেই মেশিন দিয়ে সাহায্য করতে পেরেছি আমরা। এছাড়া বিভিন্ন স্কুলের ব্রাঞ্চের সমস্যা ছিল, 172টি ব্রাঞ্চ। আমি প্রথম আর্থিক বছর বা সম্ভবত ফার্স্ট এই 18-19 আর্থিক বছরেই 172 জন আপনার স্কুলের 72টি ব্রাঞ্চ বিভিন্ন স্কুলের মধ্যে আমরা প্রদান করেছি। 160টি ওএইচপি অর্ডিনারি হ্যান্ড পাম্প যাকে আমরা টিউবওয়েল বলে জানি, 160টি টিউবওয়েল আমরা করে দিয়েছি, বিশেষ করে গ্রামীণ এলাকার মধ্যে পানীয় জলের সুবিধা যাতে মানুষ পান তার জন্য এই সময়ের আমরা করে দিয়েছি। আমরা বিভিন্ন ক্লাব, বিভিন্ন ওয়াইডি এবং সংস্থাগুলোকে খেলার সামগ্রী সেখানের মধ্যে আমরা প্রদান করেছি। আমরা এসডিএম অফিসের আধার সেকশনের এসডিএম তারা বলছিলেন যে আমাদের কম্পিউটারের অভাবের কারণে আমাদের আধারের যে সুবিধাগুলো মানুষকে সঠিকভাবে দিতে পারছি না, সেই প্রস্তাব যখন আসে সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যেহেতু এটা মানুষের জন্য এই কাজ এবং এই ফান্ডটা মানুষেরই ফান্ড, তার জন্য আমি তার অ্যাপ্রুভাল করি 2টা কম্পিউটার, একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ মনিটর সহ সেখানের মধ্যে আমরা প্রদান করি। করোনার বিভিন্ন জিনিসপত্র, মাস্ক, স্যানিটাইজার, ইনফ্রারেড থার্মোমিটার, পালস অক্সিমিটার, নেবুলাইজার মেশিন, ডিজিটাল বিপি মেশিন, গ্লাভস ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা প্রদান করি। লায়ন্স ক্লাব কৈলাসহরকে ওই সময়টাতে 5টা অক্সিজেন সিলিন্ডার আমরা দিই এবং টিলাবাজার পুষ্পরাজ ক্লাবকে আমরা 5টা অক্সিজেন সিলিন্ডার দিই। আমাদের কৈলাসহরে একটা ওপেন এনএসএস ইউনিট আছে, বিভিন্ন হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে এনএসএস ইউনিট আমাদের আছে, তার পাশাপাশি একটা ওপেন এনএসএস ইউনিট আমাদের ঊনকোটি জেলাতে আছে। সেই ওপেন এনএসএস ইউনিটকে আমরা একটা স্টিল আলমারি কিনে দিই। আরজিএম হাসপাতালে আমরা একটা ইকো অ্যাম্বুলেন্স আরজিএম হাসপাতালের মধ্যে আমরা প্রদান করি। এই কাজগুলো আমরা এই সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। আমার 2018 সালের নির্বাচনে যখন প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য আমার নাম স্থির করা হয়, তখন মানুষের কাছে যে বক্তব্য আমার দিক থেকে, আমার পার্টির দিক থেকে আমরা উত্থাপন করেছিলাম, সেই বক্তব্যের মধ্যে বলছিলাম যে আপনারা বিভিন্ন সময় প্রতিনিধি নির্বাচিত করেছেন, তো সেই প্রতিনিধিরা আপনাদের এই খরচের হিসেবগুলো আপনাদের কাছে দিচ্ছেন না, কি খরচ হচ্ছে সেই বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে, সেটা তো আপনারা জানেন না, কিছু চোখে দেখতে পাচ্ছেন না, জানছেন না। যদি আমাকে নির্বাচিত করেন, আমাদের পার্টিকে যদি আপনারা এখান থেকে নির্বাচিত করেন, তাহলে পরে 5 বছরে এই এমএলএ ফান্ডের বিআপ ফান্ডের যে খরচ হবে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব বইয়ের আকারে আমরা প্রকাশ করব। এটা আমার নির্বাচনী 2018 সালের কমিটমেন্ট ছিল এবং সেই কমিটমেন্ট আমি মনে করি আমরা পূরণ করতে পারছি। আপনাদের হাত ধরে এটা মানুষের কাছে পৌঁছাবে এবং যে প্রত্যাশা নিয়ে মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন, আমি চেষ্টা করেছি প্রতিদিন মানুষের পাশে থাকে, করোনার সময় হোক, ফ্লাডের সময় হোক, বিভিন্ন সময় হোক, মানুষের পাশে থাকে। আমার দিক থেকে একজন মানুষ হিসেবে যতটুকু সাধ্য আমার আছে, যতটুকু সামর্থ্য আছে, মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি আশা করব মানুষও সেই অভিজ্ঞতার নিরিখে মানুষ আগামী দিনে আমাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। উন্নয়নের কাজগুলো যাতে মানুষকে সঙ্গে নিয়ে আরো বিভিন্নভাবে সেই উন্নয়নের কাজগুলো করতে পারি, সেই আবেদন আমি আপনাদের মধ্য দিয়ে আমাদের কৈলাসহরের সমস্ত অংশের জনগণ যারা আছেন, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে সেই আবেদন আমি রাখছি। আপনারা যখন যে আমার মধ্য দিয়ে যখন যেখানে যে কাজগুলো করা সম্ভব বলে, ডেভেলপমেন্ট কমপ্লেক্স যার কাজটা শুরু হয়েছিল, কাজ বলতে টেন্ডারিং হয়েছিল, স্যাংশন হয়েছিল, ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, কাজের পাশে মালও সেখানের মধ্যে জিনিসপত্র ঠিকাদার নিয়ে এসেছিলেন। পরবর্তী সময় সেই কাজটা বন্ধ হয়ে যায়। আমি রাজ্য সরকারের নজরে সেই বিষয়টাকে নেওয়ার চেষ্টা করি বিধানসভার অন্দরেই, যেহেতু এই বিষয়টা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত না, এটা বাংলাদেশের সাথে আমাদের দেশের বিদেশ মন্ত্রক যাতে বিষয়টাকে টেক আপ করে, তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী যাতে সেটাকে হস্তক্ষেপ করেন, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করি। আমাদের কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে ভিত্তি করে একটা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি করার বিষয়টা বিধানসভাতে তুলবার চেষ্টা করি। আমাদের কৈলাসহরের মধ্যে পলিটেকনিক কলেজ তৈরি করা, আমাদের টিলাবাজার যে আমাদের খেলার মাঠটা রয়েছে এবং এই সময়ের মধ্যে সবচেয়ে সচল খেলার মাঠ যেটা বলা যায় সেটা টিলাবাজার খেলার মাঠ, সেটাতে যাতে একটা স্টেডিয়াম তৈরি করা যায় সেই বিষয়টা আমি এসেম্বলিতে তুলি এবং বিশেষ করে
যিনি বর্তমানে আমাদের রাজ্যের মন্ত্রী আছেন, ক্রীড়া দপ্তরের ওনার নজরেও সেই বিষয়টাকে নিয়ে আসবার চেষ্টা করি। উনি বলছিলেন সেটা বিষয়টা তারা দেখবেন। তো এছাড়া আমাদের ইরানি পিএইচসিকে সিএইচসিতে উন্নীত করা, যাতে মানুষ 24/7 আওয়ার্স সুবিধা সেখান থেকে পেতে পারেন। আমাদের কৈলাসহরের সীমান্ত হাটের বিষয়টা, এ ধরনের এই সময়ের মধ্যে আমাদের কৈলাসহরের মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কিত এই নানান বিষয়গুলো রাজ্য বিধানসভার মধ্যে তুলে ধরবার চেষ্টা করি। আমাদের কৈলাসহরের মধ্যে গ্যাস ভিত্তিক সার কারখানা তৈরি করার যে বিষয়টা, রাজ্য সরকার বর্তমান যে দ্বাদশ অ্যাসেম্বলি এই সময়টা কার্যকাল প্রায় শেষ হয়ে গেল। এই দ্বাদশ অ্যাসেম্বলির যখন প্রথম অধিবেশন হয় 2018 সালের মার্চ মাসের 23 থেকে 28 তারিখ, সেই দ্বাদশ অধিবেশনের উদ্বোধন করেন রাজ্যপালের মধ্য দিয়ে, ভাষণের মধ্য দিয়ে। মূলত এই বক্তব্যটা স্টেট গভর্নমেন্ট আগামী 5 বছর কি করতে চায়, তার একটা সিনপসিস থাকে তার মধ্যে। তো এই বিষয়ের মধ্যে তারা গ্যাস ভিত্তিক সার কারখানার কথা বলছিলেন, তার রেফারেন্স ধরেই আমি রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর যখন আলোচনায় বলছিলাম, সরকারের আমাদের বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে সরকার টাকা দেন, বরাদ্দ করেন, যেটা ইমপ্লিমেন্ট করেন এসডিএম সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ইমপ্লিমেন্ট করে। বিধায়করা শুধুমাত্র সেই টাকার কি খরচ হবে তার একটা প্রস্তাব শুধুমাত্র বিধায়করা রাখেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে এই কৈলাসহর এলাকার মানুষের যে চাহিদাগুলো, সব চাহিদা পূরণ করা না গেলে পরেও মানুষের যে বক্তব্য চাহিদা ছিল, আমার মতো করে যে পাওয়া গেছে এই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সেটা ইউটিলাইজ করার আমরা চেষ্টা করেছি। এবং এই সময়ের মধ্যে 5টা ফাইন্যান্সিয়াল ইয়ার গেছে। 2018-19 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 35 লক্ষ টাকা পেয়েছি। 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 50 লাখ টাকা পেয়েছি। 20-21 ফাইন্যান্সিয়াল ইয়ার যেহেতু করোনাকালীন পরিস্থিতি তৈরি হয়েছিল, রাজ্য সরকার MLA ফান্ডের জন্য আলাদাভাবে টাকা বরাদ্দ করেননি। করোনার পরিস্থিতিতে 9 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 50 লাখ টাকা পেয়েছি। 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা 50 লাখ টাকা পেয়েছি। সব মিলিয়ে 1,94,00,000 টাকা এই কৈলাসহর বিধানসভা এলাকার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের জন্য বরাদ্দ হয়েছিল। আমরা তার কি কাজ হয়েছে এই 1,94,00,000 টাকার, তার মধ্যে থেকে আমরা 1,93,51,560 টাকা এক্সপেন্ডিচার হয়েছে। 48,493 টাকা ব্যালেন্স এট ব্যাংক, মানে এসডিএম এর অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্ট আছে ডিএফ এর এসডিএম এর, সেই অ্যাকাউন্টের মধ্যে আছে। অফিস থেকে যে তথ্য আমাকে দিয়েছে, ব্যালেন্স এই 48,000 টাকার মতো ব্যালেন্স রয়েছে সেখানে। এই টাকা আমরা খরচ করেছি এবং সেই টাকা দিয়ে কি কি কাজ হয়েছে তারও একটা ডিটেইলস আপনাদের কাছে আমি তুলে দেওয়ার চেষ্টা করব। পুরোটাই আমি আমার দিক থেকে যেটা এসডি অফিস থেকে নিয়েছি আমরা পুরোটাই সেখানের মধ্যে দিচ্ছি। যে এখানে প্রায় 64টার মতো প্রজেক্ট সেখানের মধ্যে হয়েছে। সেখানে বিভিন্ন সালাম কুলুমকা, আপনারা জানেন যে 2018 সালের বিধানসভা নির্বাচনে এই 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বামফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে এই আসন থেকে আমাকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মনোনীত করা হয়। পার্টির এই দায়িত্ব পালন করবার আমি চেষ্টা করি, মানুষের কাছে যাই এবং এই কৈলাসহর বিধানসভা এলাকার মানুষ এই কৈলাসহরের প্রতিনিধিত্ব করবার জন্য বিধায়ক হিসাবে আমাকে নির্বাচিত করে রাজ্য বিধানসভার মধ্যে পাঠান। এবং আপনারা এটা জানেন, এটা সত্য যে 2018 সালের নির্বাচনে রাজ্যের শাসন ক্ষমতা থেকে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হয়। তো স্বাভাবিক কারণেই সরকারের ক্ষমতাকে ব্যবহার করে একজন নির্বাচিত বিধায়ক হিসেবে আরো অনেকগুলো কাজ যেগুলো করা যেত সেগুলো করা সম্ভব হয়নি। তারপরেও আমি এই কৈলাসহরের মানুষের জীবন জীবিকার সাথে সম্পর্কযুক্ত যে সমস্যাগুলো আছে, বিষয়গুলো আছে, রাজ্য বিধানসভার অন্দরে আমি যতটুকু সম্ভব তুলে ধরবার চেষ্টা করেছি। আমাদের এই কৈলাসহরের অনুকুটিকে ভিত্তি করে অনুকুটি, খাওড়াবিল এবং সত্রমিয়ার হাওরকে নিয়ে ট্যুরিজম সার্কিট গড়ে তুলবার জন্য বারে বারে রাজ্য বিধানসভার মধ্যে আমি সেটাকে উত্থাপিত করি। আমি কৈলাসহর, ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, কোয়াই, আগরতলা, বক্সনগর হয়ে বিলুনিয়া বিকল্প যে রেলপথ, তার জন্য অন্ততপক্ষে 2বার রাজ্য বিধানসভার মধ্যে সে বিষয়টাকে উত্থাপন করি। আমাদের কৈলাসহর বিমানবন্দর যেটা 90-এর দশকে বন্ধ হয়ে যায়, সেই বিমানবন্দরকে পুনরায় যাতে চালু করা যায় তার জন্য রাজ্য বিধানসভার মধ্যে উত্থাপন করি। প্রথমবার এগুলো রাজ্যের এখতিয়ারের মধ্যে নয় বলে আমার প্রশ্নটাকে ডিজেল আউট করা হয়। সেকেন্ড টাইম একটু ঘুরিয়ে প্রশ্নটা দেই, এ ধরনের কোনো প্রস্তাব কি রাজ্য সরকারের তরফ থেকে অসামরিক বিমান পরিবহন দপ্তর কেন্দ্রীয় সরকার আছে কিনা,
তার পরবর্তী সময় সে উত্তর আসে। আমি